Dear audience, welcome to my channel Accounting School. Today I will discuss about changes in Finance Act 2020 in light of Income Tax Ordinance 1984. I will discuss these changes in two parts. In this video, I will discuss part 1. প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রেট অফ ইনকাম ট্যাক্স অফ ইন্ডিভিজুয়ালের যে ট্যাক্স রেট লাস্ট ইয়ারে ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট ছিল 2,50,000 টাকা, হোয়ারেজ এবছর সেটার মিনিমাম স্ল্যাব হচ্ছে 3 লাখ টাকা। দ্যাট মিন্স মিনিমাম ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট হচ্ছে 3 লাখ টাকা। আর তার পরবর্তী 1 লাখ পর্যন্ত ট্যাক্স রেট 5%, তার পরবর্তী 3 লাখ পর্যন্ত 10%, তার পরবর্তী 4 লাখ পর্যন্ত 15%, তার পরবর্তী 5 লাখ পর্যন্ত 20%, আর রেস্ট অ্যামাউন্টের উপর 25%। এই ক্ষেত্রে এক্সেপশনাল কিছু ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট আছে, সেগুলো হলো উইমেন ট্যাক্স পেয়ার অথবা 65 ইয়ার্স ওল্ড ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট হলো 3,50,000 টাকা। ডিজেবল ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট হলো 4,50,000 টাকা। গেজেটেড ফ্রিডম ফাইটারদের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট হলো 4,75,000 টাকা। আর যে সমস্ত ট্যাক্স পেয়ারদের ডিজেবল চাইল্ড থাকে তাদের প্রত্যেক ডিজেবল চাইল্ডের জন্য 50,000 টাকা করে এক্সট্রা ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট পাবে। দ্যাট মিন্স যদি কারোর ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট 3 লাখ টাকা হয় এবং তার যদি একজন ডিজেবল চাইল্ড থাকে তাহলে তার ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট হলো 3,50,000 টাকা। হোয়ারেজ সে যদি উইমেন হয় তার ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট 3,50,000 টাকা এবং তার যদি একজন ডিজেবল চাইল্ড থাকে তাহলে সেটা হবে 4 লাখ টাকা। তার যদি দুইজন ডিজেবল চাইল্ড থাকে তাহলে হবে 4,50,000 টাকা। আর প্রত্যেক ইন্ডিভিজুয়ালকেই একটা মিনিমাম ট্যাক্স পেমেন্ট করতে হয়। সে যদি তার টোটাল ইনকাম যদি ট্যাক্সেবল লিমিট ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট ক্রস করে সেক্ষেত্রে তাকে মিনিমাম একটা ট্যাক্স পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে সে যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেসিডেন্ট হয় তার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা। যদি আদার সিটি কর্পোরেশনের হয় তার মিনিমাম ট্যাক্স 4,000 টাকা। আদার এরিয়ার যদি হয় তাহলে তার মিনিমাম ট্যাক্স 3,000 টাকা। যদি কারোর ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ক্যালকুলেশন করে 5, 4 এবং 3-এর নিচেও হয় ট্যাক্স লাইবিলিটি, সেক্ষেত্রেও তাকে যথাক্রমে 5, 4, 3 তার রেসিডেন্সিয়াল এরিয়া অনুযায়ী ওই মিনিমাম ট্যাক্সটা তাকে পেমেন্ট করতে হবে। এবার আসি কর্পোরেট ট্যাক্স রেট। পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে 25%, যেটা লাস্ট ইয়ারেও 25%ই ছিল। নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে 32.5%, যেটা লাস্ট ইয়ারে 35% ছিল। এখানে যদি কোনো নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি 20% শেয়ার আইপিওর মাধ্যমে ট্রান্সফার করে থাকে তাহলে সে ওই রেসপেক্টিভ ইয়ারে 10% রিবেট পাবে। ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে যদি পাবলিকলি ট্রেডেড হয় তাহলে 37.5%, আর যদি নন পাবলিকলি ট্রেডেড হয় তাহলে তাকে 40% ট্যাক্স পেমেন্ট করতে হবে। যদি মার্চেন্ট ব্যাংক হয় তাহলে 37.5%, সিগারেট, বিড়ি, জর্দা, গুল অ্যান্ড অল কাইন্ড অফ টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মোবাইল ফোন অপারেটর কোম্পানি ক্ষেত্রে 45% ট্যাক্স পেমেন্ট করতে হবে। মোবাইল ফোন অপারেটর কোম্পানির ক্ষেত্রে যদি সে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয়
through transferring its minimum 10% share of paid up capital, that means তার paid up capital এর 10% minimum 10% শেয়ার যদি সে আইপিওর মাধ্যমে ট্রান্সফার করে, সেক্ষেত্রে সে 45% যে ট্যাক্স রেট আছে সেটার উপর ম্যাক্সিমাম 5% পর্যন্ত রিবেট পাবে। আর সে যদি 20% শেয়ার ট্রান্সফার করে আইপিওর মাধ্যমে, তাহলে সে 10% রিবেটের জন্য এলিজিবল হবে। দ্যাট মিন্স যদি কোনো মোবাইল অপারেটর কোম্পানি ট্রান্সফার হয় পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে থ্রু ট্রান্সফারিং its minimum 10% share of paid up capital, then the tax rate would be 40%, and যদি 20% হয় তাহলে তার ট্যাক্স রেট হবে 35%, বাট দিস রিবেট ইজ অ্যাপ্লিকেবল only for that year. In those year he transferred into publicly traded company. Tax rate on different sources of income. আমরা এর আগে ইন্ডিভিজুয়ালের ট্যাক্স রেট দেখলাম, কর্পোরেট ট্যাক্স রেট দেখলাম। এবারে যে ট্যাক্স রেটগুলো দেখব সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কিছু কিছু ক্ষেত্রে কর্পোরেটের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন নন রেসিডেন্ট ফরেনার আদার দেন কোম্পানি, যদি কোনো নন রেসিডেন্ট ফরেনার বাংলাদেশের থেকে কোনো ইনকাম অ্যারাইজ হয়, তাহলে সেই ইনকামের উপর তাকে ট্যাক্স দিতে হবে 30%। আর ডিভিডেন্ড ইনকাম যদি হয় কোনো নন রেসিডেন্টের, এবং সেই নন রেসিডেন্ট যদি কোম্পানি ফান্ড অথবা ট্রাস্ট হয়, তার ট্যাক্স দিতে হবে 20%। আর আদার দেন কোম্পানি ফান্ড ও ট্রাস্ট যদি হয়, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে 30%। ডিভিডেন্ড ইনকাম যদি রেসিডেন্টের হয়, সেক্ষেত্রে ওই রেসিডেন্ট যদি কোম্পানি হয় তাহলে তার ট্যাক্স রেট 20%, আর আদার দেন কোম্পানি যদি হয় তাহলে তার ট্যাক্স রেট 10% or 15%। যাদের 12 ডিজিট টিন নাম্বার না থাকবে তাদের 15%, আর যাদের থাকবে তাদের 10%। ইন কেস অফ ক্যাপিটাল গেইন, আমরা জেনারেলি জানি যে ক্যাপিটাল গেইনটা অ্যারাইজ হয় প্রপার্টি সেলের মাধ্যমে অথবা শেয়ার ট্রান্সফারের মাধ্যমে। এই ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি শেয়ার ট্রান্সফার করে কোনো ক্যাপিটাল গেইন অ্যারাইজ হয়, সেক্ষেত্রে তার কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, বাট কোম্পানির ক্ষেত্রে তার 10% ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর প্রপার্টির ক্ষেত্রে যখন কোনো প্রপার্টি সেল করে যদি কোনো ক্যাপিটাল গেইন অ্যারাইজ হয়, এবং এই প্রপার্টিটা পারচেজ ইয়ার থেকে সেলস ইয়ার পর্যন্ত সেলস যখন করবে, এটা যদি উইথিন 5 ইয়ার্সের মধ্যে হয়, তাহলে ট্যাক্স লায়াবিলিটি হবে আন্ডার সেকশন 16। দ্যাট মিন্স আমরা ইন্ডিভিজুয়ালের যে ট্যাক্স রেটের যে স্ল্যাব দেখলাম 3 লাখ, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, যেই স্ল্যাবটা দেখলাম, ওই স্ল্যাব অনুযায়ী তার যে ট্যাক্স লায়াবিলিটি হবে সেটাই হবে হচ্ছে ফাইনাল লায়াবিলিটি। আর যদি আফটার 5 ইয়ার্সে সে পারচেস করার পরে যদি সেল করে, সেক্ষেত্রে হবে হায়ার অ্যামাউন্ট অফ আন্ডার সেকশন 16 অ্যান্ড 15% অফ ক্যাপিটাল গেইন। আর ইন কেস কোম্পানির ক্ষেত্রে তার প্রপার্টি সেলের মাধ্যমে যদি কোনো ক্যাপিটাল গেইন অ্যারাইজ হয়, তাহলে তার ট্যাক্স রেট হবে 15%। সারচার্জ রেট আগের ইনকাম ইয়ারে যা ছিল অলমোস্ট সেম, যেটা ছিল যে নেট অ্যাসেট যদি আপ টু 3 crore হয় তাহলে তার কোনো সারচার্জ দিতে হবে না, বাট নেট ওয়েলথ যদি 3 কোটি ক্রস করে বাট 5 কোটির নিচে থাকে, অথবা তার একটা মোটর কার থাকে, অথবা তার কোনো সিটি কর্পোরেশন এরিয়ায় 8000 স্কোয়ার ফিট এর অধিক কোনো হাউস প্রপার্টিস থাকে, তাহলে তার রেট অফ সারচার্জ 10%। আর যদি কারোর নেট ওয়েলথ 5 কোটি থেকে 10 কোটির মধ্যে হয়, তাহলে তার রেট হচ্ছে 15%। আর যদি নেট ওয়েলথ 10 কোটি থেকে 15 কোটির মধ্যে হয়, তাহলে তার রেট অফ সারচার্জ হচ্ছে 20%। আর 15 থেকে 20 কোটি হলে 25%, আর 20 কোটির অধিক যদি হয় তাহলে হচ্ছে 30%। এক্ষেত্রে যদি সারচার্জের রেট 10% এবং 15%-এর মধ্যে তার নেট ওয়েলথ থাকে, সেক্ষেত্রে তার মিনিমাম সারচার্জ 3000 টাকা।
দ্যাট মিন্স তার সারচার্জ যদি এর থেকে কম টাকাও হয় তাহলেও তাকে মিনিমাম 3,000 টাকা দিতে হবে। আর রেট যদি 20 থেকে 30-র মধ্যে সে পড়ে তাহলে তাকে দিতে হবে 5,000 টাকা। তবে তার যদি 50 কোটি নেট ওয়েলথ অতিক্রম করে সেক্ষেত্রে তার সারচার্জ হবে নেট ওয়েলথের 0.1% অথবা 30% অফ ট্যাক্স অফ টোটাল ট্যাক্স লাইবিলিটি অন ট্যাক্সেবল ইনকাম। দ্যাট মিন্স তার টোটাল ট্যাক্সেবল সারচার্জের উপর যে তার টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর যে ট্যাক্স লাইবিলিটি আসে সেই ট্যাক্স লাইবিলিটির উপর যে পার্সেন্টেজ হয় সেই পার্সেন্টেজ করে যত টাকা আসে আর তার যে নেট ওয়েলথ থাকে ওই নেট ওয়েলথে 50 কোটির উপরে মানে টোটাল যে নেট ওয়েলথ থাকে ওইটার উপর 0.1% 1% ক্যালকুলেশন করে যা হয় দুইটার মধ্যে যেটা হায়ার সেটাই হবে তার সারচার্জ। Changes in section 30 deduction that is not admissible in certain circumstances। আমরা জানি সেকশন 30 হচ্ছে কোম্পানির ক্ষেত্রে কোন কোন এক্সপেন্সগুলোকে আমরা অ্যাডমিজিবল হিসেবে কাউন্ট করি সেই সেকশনগুলো নিয়ে সেকশন 30 আলোচনা করে। এখন সেকশন 30-তে বিভিন্ন এক্সপেন্সকে একটা লিমিট দিয়ে দিয়েছে যে এই এক্সপেন্সগুলো এত পার্সেন্ট পর্যন্ত আমার এক্সপেন্স হিসেবে অ্যাডমিজিবল হবে। এই অর্থ বছরে 3টা হেডে পরিবর্তন সাবসেকশনে পরিবর্তন আনা হয়েছে। একটা হচ্ছে রয়্যালটি, টেকনিক্যাল নো হাউ ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি অর এনি আদার ফি ইন দিস নেচার। টেকনিক্যাল নো হাউ ফি এই সাবসেকশনের মধ্যে রেটে কোনো পরিবর্তন আনা হয়নি। আগে যা ছিল 10% ফার্স্ট 3 ইয়ার, 8% সাবসিকুয়েন্ট ইনকাম ইয়ার্স অফ ডিসক্লোজ নেট প্রফিট। এই বছর যেটা করা হয়েছে ডিসক্লোজ নেট প্রফিটের সাথে ডিসক্লোজ নেট প্রফিট ক্যালকুলেশন করার ক্ষেত্রে এক্সক্লুড করার কথা বলা হয়েছে ইনকাম অফ সাবসিডিয়ারি অর অ্যাসোসিয়েট অর জয়েন্ট ভেঞ্চার। দ্যাট মিন্স সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট অর জয়েন্ট ভেঞ্চার থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা ডিসক্লোজ নেট প্রফিট ক্যালকুলেশন করার সময় কনসিডার করা যাবে না। ওভারসিজ ট্রাভেলিং লাস্ট ইয়ারে 1.25% ছিল অফ ডিসক্লোজ নেট প্রফিট, এই বছরে 0.50% অফ ডিসক্লোজ নেট প্রফিট। প্রমোশনাল এক্সপেন্সের ক্ষেত্রে কোনো লিমিট লাস্ট ইয়ার ছিল না, এই বছরে বলা হয়েছে 0.5% অফ ডিসক্লোজ টার্ন ওভার পর্যন্ত অ্যাডমিজিবল এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। ট্রিটমেন্ট অফ ডিসঅ্যালাউন্স আন্ডার সেকশন 30B আমরা এটা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, একটা ইফ লসেস অ্যারাইজ, ইফ প্রফিট অ্যারাইজ। যদি লসেস অ্যারাইজ হয় আমরা তারপরে আবার দুইটা ভাগে ভাগ করলাম, নর্মাল কর্পোরেট ট্যাক্স রেট, রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেট। রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেটগুলো কি, যেই রেটগুলো আমরা যেটা আগে জেনেছি যে পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য 25%, নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য 32.5%। এর বাইরেও বিভিন্ন এসআরওর মাধ্যমে বিভিন্ন যেমন টেক্সটাইল কোম্পানি বা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংয়ের মাধ্যমে যে কোম্পানিগুলো আছে তাদের জন্য আরও কম মানে আরও তাদেরকে রিবেট দিয়ে তাদেরকে ট্যাক্স বেনিফিট দেওয়া হয়, সেটা হচ্ছে রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেট। যদি লস অ্যারাইজ হয় নর্মাল কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে এবং রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে আমার যে ইনএডমিজিবল যে এক্সপেন্সগুলো থাকে এইগুলোকে সেপারেটলি কনসিডার করতে হবে। সেপারেটলি কনসিডার করে যে নর্মাল কর্পোরেট ট্যাক্স রেট থাকে সেই ট্যাক্স রেট দ্বারা ট্যাক্স রেট অনুযায়ী ট্যাক্স রেট দিয়ে গুণ দিয়ে আমার ট্যাক্স লাইবিলিটি নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে রিডিউসড কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে নর্মাল কর্পোরেট ট্যাক্স রেট দিয়ে নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে ট্যাক্স লাইবিলিটি হবে মিনিমাম ট্যাক্স যোগ ট্যাক্স লাইবিলিটি আন্ডার সেকশন 30B। আর যদি প্রফিট অ্যারাইজ হয় সেপারেটলি কনসিডার করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে ট্যাক্স লাইবিলিটি হবে হায়ার অফ মিনিমাম ট্যাক্স অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি এজ কম্পিউটেড অন টোটাল। থ্যাংকস ফর ওয়াচিং। If you have any questions regarding this, you can ask me in comment section. I will try my best to answer every question that you asked. Thanks for watching my video.